বরিশালে সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। রিমান্ডে হাজী সেলিমের পুত্র ইরফান ও তার দেহরক্ষী, সম্পদের তথ্য নিচ্ছে দুদক। করোনায় আরও 23 জনের মৃত্যু, ফাইজারের টিকা চলতি বছরে। নির্বাচনের বাকি 6 দিন, ফ্যাক্টরস যুক্তরাষ্ট্রের সুইং স্টেট। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এটি নিউজ দেখছেন। 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। কারো সাথে যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে তা মোকাবেলায় অবশ্যই তৈরি থাকতে হবে, এমন নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈরিতা নয়, শান্তির পথ ধরেই প্রগতির পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সকালে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের 8 ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে 3টি ব্রিগেড ও 5টি ইউনিটের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলেন ভিডিও কনফারেন্সে গণভবন থেকে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বললেন, স্বাধীনতার পরেই দেশ গড়ার পাশাপাশি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। 75-এর পর দেশে ফিরে বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণের জন্যই কাজ করে যাচ্ছেন তিনি। ছোটবেলা থেকে বাবার কাছে শুনেছি, এদেশে গরিব দুঃখী মানুষ, বুভুক্ষ মানুষ, শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ তাদের ভাগ্য তিনি পরিবর্তন করতে চেয়েছেন, আর বাঙালি জাতিকে একটা আলাদা সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। বিশ্ব দরবারে বাঙালি জাতি যেন নিজস্ব একটা স্বকীয়তা পায়, মর্যাদা পায়, একটি রাষ্ট্র পায়, সেই রাষ্ট্র তিনি করতে চেয়েছিলেন এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাই সেই স্বপ্নটা পূরণ করাই ছিল আমার লক্ষ্য। শেখ হাসিনা বললেন, ফোর্সেস গোল 2030 অনুসারে বিশ্বের বুকে একটি আধুনিক ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তার সরকার। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, যা জাতির পিতা দিয়ে গেছে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের আস্থা ও ভরসার প্রতীক। করোনা মহামারীর সময় মানুষের পাশে থেকে সেনাবাহিনী তা আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। দেশ ও জাতির প্রতি আপনাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং দেশ মাতৃকার প্রতি ভালোবাসা নিয়েই আপনাদের দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। আমি সকল সেনা সদস্যদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে বেসরকারি ব্যাংক মালিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় আরও আন্তরিক হতে বেসরকারি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB শীত বস্ত্র ও কম্বল প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সরকার প্রধান জানান, আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্যেই দেশের রিজার্ভ $50 বিলিয়ন নিয়ে যেতে চায় তার সরকার। ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন যাতে নিজস্ব অর্থায়নই করা যায়, এর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এদেশের মানুষের যে কোনো দুর্যোগ মোকাবেলার মনোবল ও সাহস রয়েছে বলেই করোনা মহামারীতেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এ সময় বেসরকারি ব্যাংকগুলোকে গ্রামীণ অর্থনীতি বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে,
আপনারাও তাদেরকে কিছু ঘর বাড়ি তৈরি করে দিতে পারেন। আমরা সরকারের পক্ষ থেকে দিচ্ছি। আমাদের প্রণোদনা প্যাকেজে আমরা যে সমস্ত সুযোগগুলি দিয়েছি তাতে অল্প সুদে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি। তবে এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের বেসরকারি ব্যাংকগুলিকে আরও একটু আন্তরিক হওয়া দরকার। আমি জানি এটা একটু আপনাদের চাপ পড়ে, বেশি খরচ বেশি পড়ে, সরকারিভাবে আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু বেসরকারি ব্যাংকগুলিও যদি এদিকে এগিয়ে আসেন, শুরুটা হয়তো একটু সমস্যা হবে, পরবর্তীতে এরা যখন ব্যবসা বাণিজ্যটা চালু করতে পারবে তখন বেসরকারি ব্যাংকগুলি কিন্তু লাভবান হবে, এতে কোনো সন্দেহ নাই। নৌবাহিনী কর্মকর্তাকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় হাজী সেলিমের ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমের 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। একই সাথে তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদেরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন একে আজাদ। ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সদ্য বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম, সাথে দেহরক্ষী মোহাম্মদ জাহিদ, তাদের দুজনকেই বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিএমএম কোর্টে হাজির করা হয়। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে কলাবাগান সিগন্যালে হত্যা চেষ্টা ও মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয় ধানমন্ডি থানায়। এ মামলার আসামি ইরফান সেলিম ও জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। মারধর করলো, কেন করলো এটা উদ্ঘাটন হওয়া দরকার, এবং অন্যান্য যারা আসামি অনেকে পলাতক আছে তাদেরকেও এই মামলায় তারা কোথায় আছে তাদের নাম ঠিকানা জানার দরকার। রিমান্ডের শুনানি চলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে। দুপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদেশ দেন আদালত। মাননীয় আদালত 3 দিনের পুলিশ রিমান্ড ওনাকে দিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশনা মতো। একজন নিরীহ লোককে মারধর করবে বিনা কারণে, এটা হতে পারে না, সে সরকারি হোক আর বেসরকারি হোক। এখানে যে ধারা যেটা দেওয়া আছে, উল্লেখ করা হয়েছে, এই ধারা এটা জাস্টিফাইড, এবং 307 তাকে অ্যাটেম্প্ট টু মার্ডার, যেটা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে, তার একটা দাঁত পড়েছে। অতএব এটা সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই মামলার আরও 2 আসামি ইরফান সেলিমের গাড়ি চালক মিজানুর রহমান ও সংসদ সদস্য হাজী সেলিমের প্রোটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দীপু। এরই মধ্যে এ দুজনকেও রিমান্ডে নেওয়া হয়েছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবার হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান বলেছেন, অপরাধ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে, আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। ছেলে ইরফান সেলিমের কারণে নতুন করে আলোচনায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। অতীতে নানা কর্মকাণ্ডের কারণে আলোচিত সমালোচিত হয়েছেন বহুবার। জনগণ আর অরাজকতা চাচ্ছে না। 1996 সালে তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন হাজী সেলিম। জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। সে সময়কার তার দল বিএনপি সেলিমকে মনোনয়ন না দেওয়ায় তিনি যোগ দেন আওয়ামী লীগে। সেবারই তিনি এমপি নির্বাচিত হন। এরপর কেটেছে বহু বছর। এর মাঝে তিনি আরো 2 বার এমপি হয়েছেন। অভিযোগ রয়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তার সম্পদও। সম্প্রতি নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন ইরফান সেলিম। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের সাজায় তিনি কারাগারে রয়েছেন। ইরফান নিজেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়েছিলেন। হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনেক দিনের। এই অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুর্নীতি দমন কমিশনের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধের সামিল হয়, তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং খতিয়ে দেখব, এবং দুদকের আইনে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, এরই মধ্যে সেলিম ও ইরফানের সম্পদের প্রাথমিক তথ্য নেওয়া হয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের যদি আওতাভুক্ত হয় তাহলে দুদক সে ব্যাপারে পরীক্ষান্তে ব্যবস্থা নেবে, এবং আইনি যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই আমরা গ্রহণ করব। তথ্য অলরেডি আমাদের কাছে সংগৃহীত হচ্ছে, কাজে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 5861 জন।
111টি ল্যাবে পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1493 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,04,079 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19 সংক্রান্ত সবশেষ এই পরিস্থিতি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চিকিৎসাধীন আরও 1,610 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘন্টায়। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,19,733 জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 22,96,321 জনের। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত এক সপ্তাহে বেড়েছে 28 লাখেরও বেশি। 7 দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারতে করোনায় মৃত আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফ্রান্সে গত 24 ঘন্টায় 523 জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে গত 6 মাসের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। নতুন করে 33,417 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় ইউরোপের দেশগুলোতে এক সপ্তাহের ব্যবধানে 40% মৃত্যু বেড়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও রাশিয়াতে বেড়েছে ভাইরাসটির সংক্রমণ। মৃত্যুর ঘটনাও 1/3-এরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রে গত একদিনে 1039 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 75,000-এর বেশি। করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 8 লাখ শিশু এতে আক্রান্ত হয়েছে। একবার দুবার নয়, তৃতীয়বার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এক চিকিৎসক। এ নিয়ে সংশয় প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, সত্যি সত্যি তৃতীয় দফায় আক্রান্ত হলে টিকা নিয়ে আশাবাদী হবার সম্ভাবনা কমে যাবে। বিস্তারিত জানাচ্ছেন নাসি আফরিন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক নিহারঞ্জন দাস এপ্রিলের মাঝামাঝিতে প্রথমবারের মতো করোনা পজিটিভ হন তিনি। সুস্থ হবার পর জুনের শেষে দ্বিতীয়বার এবং সবশেষ অক্টোবরের মাঝামাঝিতে গিয়ে তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হবার রিপোর্ট পান তিনি। আমি যেটা দেখছি যে শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে আমার লক্ষণগুলো বেড়েছে। এখন উপসর্গহীন করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণে অনেকে নিজের অজান্তে ভাইরাস ছড়াচ্ছেন, আর এভাবেই হয়তো সংক্রমিত হয়েছেন তিনি। আমাদের অনুমোদিত শয্যা সংখ্যার অতিরিক্ত 2 গুণ 3 গুণ রোগী থাকে। তাহলে এই কোভিড সিচুয়েশনে এই জায়গাগুলো যদি আমার অ্যাটেন্ডেন্স কন্ট্রোল এবং রোগীর কন্ট্রোলটা না করা যায়, আদারওয়াইজ ইনফেকশন প্রিভেনশন করা কিন্তু খুবই কঠিন। ডাক্তার নিহারঞ্জন ছাড়াও হাসপাতালের প্রায় 15 জন ডাক্তার, নার্স, অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হয়েছেন বলে জানালেন হাসপাতালের পরিচালক ডক্টর উত্তম কুমার বড়ুয়া। তিনি জানান, দেশে করোনা সংক্রমণ 4 লাখ ছাড়িয়েছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা আসেনি। আমরা হাসপাতালের সামনে টাঙিয়ে দিয়েছি, সেবা পেতে হলে মাস্ক পরতে হবে, সেটি দেখেও কারো হয় না। দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে তাদেরকে আমরা ডিউটিতে রাখবো কি রাখবো না, আমরা আগামী মিটিং দিয়েছি, সভা দিয়েছি। ডাক্তার নিহা সহ যাদের দ্বিতীয়বার সংক্রমণের দাবি উঠেছে তাদের ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে দেখছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমীর কুমার সাহা। তিনি বললেন, দ্বিতীয় বা তৃতীয় দফায় সংক্রমিত হওয়ার ঘটনা এখনো প্রমাণ করা সম্ভব হয়নি। সিকোয়েন্সিং করতে পারলেই জানা সম্ভব আক্রান্ত ব্যক্তি একই ভাইরাস নাকি অন্য কোনো ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ডক্টর নিহারের কিন্তু প্রথম যখন আমরা দেখেছি তখন ওনার কিন্তু ভাইরাসের সংখ্যা ছিল অনেক কম, পরে যেটা এসছে সেটা কিন্তু অনেক বেশি, তার মানে ভাইরাসটা মাল্টিপ্লাই করছে, তাই না? তো সুতরাং আমাদের ডক্টর নিহারেরটাকে ইগনোর করাটা একটু কঠিন। সারা বিশ্বে অনেক দেশে দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যদিও আইইডিসিআর দেশে দ্বিতীয়বার বা তৃতীয় দফা সংক্রমণ নিয়ে গবেষণার আগে কোনো কথা বলতে রাজি নয়। ভাইরাস একটা সময় যেহেতু শরীরে মরে যায়, অর্থাৎ আপনি ভাইরাস ফ্রি হয়ে যান, নেগেটিভ হয়ে যান, তারপরেও কিন্তু ভাইরাসের ব্রোকেন ফ্র্যাগমেন্টস গুলা, ডেড ফ্র্যাগমেন্টস গুলা শরীরে থেকে যায়। ডেড ভাইরাসের এই ব্রোকেন ফ্র্যাগমেন্টস গুলাতে যে আরএনএ আছে সেটা দিয়ে পিসিআর পজিটিভ চলে আসে। করোনা ভাইরাস একই মানুষের শরীরে কতবার সংক্রমিত হতে পারে এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এর উত্তরের উপরই নির্ভর করছে ভ্যাকসিনের কার্যকারিতাও। ভ্যাকসিনেশনের কিন্তু ভ্যালুটা অনেক, বাট ইনফেকশনটা তার থেকেও উপরে। তাই যদি হবে তাহলে কিন্তু আমাদের জন্য চিন্তা, যে আমাদের ইনফেকশন হয়ে গেল তারপর আবার হচ্ছে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে। এটা হয়তো আপনার 6 থেকে 9 মাস পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ প্রতি বছরেই হয়তো নির্দিষ্ট সময় আপনাকে ভ্যাকসিনটা নিতে হবে, এবং সেটা সম্ভবত ম্যাক্সিমাম ভ্যাকসিনের ক্ষেত্রে 2টা ডোজ দিতে হবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। এদিকে চলতি বছরের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারী
কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা। এক সংবাদ সম্মেলনে আলবার্ট বলেন, মার্কিন নির্বাচনের আগে টিকা ট্রায়ালের ফল তথ্য প্রকাশ করতে পারবে না তারা। তবে সব ঠিক থাকলে এ বছরের মধ্যেই টিকার প্রাথমিক ডোজ সরবরাহ করতে পারবেন তারা। ফাইজারের প্রধান নির্বাহী বলেন, প্রত্যাশা অনুযায়ী ক্লিনিক্যাল টেস্টের অগ্রগতি ঘটছে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ব্যাপারেও আশাবাদী তারা। মার্কিন সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ফাইজারের পক্ষ থেকে চলতি বছরের শেষ নাগাদ 4 কোটি ডোজ এবং আসছে বছরের মার্চ নাগাদ 10 কোটি ডোজ সরবরাহের কথা রয়েছে। তবে বোরলা বলেন, কোম্পানি এখনও টিকার কার্যকারিতা মূল্যায়নের মূল মানদণ্ডে পৌঁছায়নি। টিকা কাজ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ফাইজারের প্রধান নির্বাহী আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি কাজ করবে। সময় হলো 22টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে: 2 লাখ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার। 7 মাস পর বাংলাদেশ ভারত বিমান যোগাযোগ চালু। আবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের উপর দোষ চাপাচ্ছে বিএনপি, এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে অনলাইনে গাবতলী বিআরটিসির ট্রেনিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখছে সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্য দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। নির্বাচনে তারা অংশ নেয় লোক দেখানো, ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে তারা ভোটারদের আস্থা হারাচ্ছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকে, এতে কর্মীদের আস্থা হারাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যমে বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াচ্ছে। আগামী জুলাই মাস থেকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় চলে যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার সচিবালয়ে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা ম্যানুয়াল ও ডিজিটাল দুইভাবেই চলবে, তবে আগামী জুলাই থেকে ম্যানুয়াল সিস্টেম থাকবে না। তিনি বলেন, ডিজিটাল সিস্টেম যত বৃদ্ধি পাবে সেবা তত সহজ হবে, এতে মানুষের ভোগান্তি কমবে, দুর্নীতি বন্ধ হবে। এসব বিষয় মাথায় রেখে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়, জানান ভূমিমন্ত্রী। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঢাকায় আসার সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে করোনা প্রতিরোধে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানো বলেন, বন্ধু দেশ হিসেবে তুরস্ক বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তুরস্কের পক্ষ থেকে 4র্থ দফায় পাঠানো স্বাস্থ্য সুরক্ষার মধ্যে আছে 20টি ভেন্টিলেশন মনিটর এবং ইউনিট, 10,000 করে N95 মাস্ক ও গাউন সহ অন্যান্য করোনা প্রতিরোধ সামগ্রী। প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করবে সরকার। অভ্যন্তরীণ বাজার থেকে 26 টাকা কেজি দরে 2 লাখ মেট্রিক টন আমন ধান, 37 টাকা কেজি দরে 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকালে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতি কেজি ধানের মূল্য 26 টাকা, প্রতি কেজি সিদ্ধ চাউলের মূল্য 37 টাকা এবং প্রতি কেজি আতপ চাউলের মূল্য 36 টাকা। এবং এই চাউল কেনা শুরু হবে 15ই নভেম্বর থেকে এবং ধান কেনা আমরা শুরু করব 7ই নভেম্বর থেকে।
জাদু ফিশনের বিরুদ্ধে কেবল ব্যবসায়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে সমস্যার সমাধান না হলে আগামী 7 তাদের নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কেবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কোয়াব। তারা জানায় স্টার নেটওয়ার্কের চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, স্টার গোল্ড ও লাইফ ওকে চ্যানেল এর বাংলাদেশি এজেন্ট জাদু ভিশন লিমিটেড। এর মালিকানা প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হকের। জাদু ভিশনের নিজস্ব কেবল নেটওয়ার্ক জাদু ডিস্ট্রিবিউশনস এর ব্যবসা বাড়াতে কেবল অপারেটরের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা করছেন, যা কেবল নেটওয়ার্ক ব্যবসাকে সংঘাতময় করছে। কোয়াবের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধান করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 7টা দিন আপনারা আমাদের সাথে আসেন, বসেন, কথা বলে যে সমস্যাগুলি আছে এগুলি সমাধান করেন। যদি এই 7 দিনের মধ্যে যদি এই সমস্যাগুলি সমাধান না করা হয় তাহলে আমরা 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। 4 তারিখ সন্ধ্যা 6টা থেকে শুধু তাদের পরিবেশিত 7টা পে চ্যানেল আমরা বয়কট করব, আমরা চালাবো না। রাজশাহীর বাগমারায় তখনকার বাংলা ভাইয়ের হাতে নিহত দীপঙ্কর সাহা হত্যা মামলায় 17 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালত 1-এর বিচারক ইসমত আরা এ রায় দেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিচারক সবাইকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, বাংলা ভাই প্রধান সিদ্দিকুর রহমান সহ এ মামলায় মোট আসামি ছিলেন 18 জন। এর মধ্যে বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়। মৃত্যু হয় 4 আসামির। বাকি 13 আসামির মধ্যে 12 জন আদালতে উপস্থিত থাকলেও একজন ছিলেন পলাতক। মামলার এজাহার থেকে জানা যায় 2004 সালের 29 এপ্রিল বাংলা ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর করে নির্মমভাবে হত্যা করা হয় দীপঙ্কর সাহাকে। এ ঘটনায় দীপঙ্করের বাবা বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। কিশোরগঞ্জের হোসেনপুরের মরিয়ম আক্তার নামে 7 বছরের এক মেয়ে শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। সন্তানদের সঙ্গে খেলাধুলার জন্য শিশুটিকে 2 মাস আগে কুমিল্লা নিয়ে যায় ওই দম্পতি। আজ ভোরে ওই দম্পতি শিশুটির মৃতদেহ নিয়ে হোসেনপুরের ওই গ্রামে গেলে পুলিশ তাদের আটক করে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের হোসেনপুরের শাহেদুল ইউনিয়নের বীর পাইকসা গ্রামের অটোরিকশা চালক সিরাজুল ইসলামের মেয়ে মরিয়ম দারিদ্র্যের কারণে নিজ কন্যাকে কুমিল্লার শুভ জান্নাতুল দম্পতির হাতে তুলে দিয়েছিলেন। সেখান থেকেই আদরের কন্যা ফিরল নিথর দেহে। তার মুখ, শরীর ও হাত পায়ে অসংখ্য জখমের দাগ। নৃশংস নির্যাতনে শিশুটির মৃত্যু হয়েছে অভিযোগ এলাকাবাসী। এতদিন তো আমাদের কিছু জানায় না, কিংবা শরীর খারাপ হইলে তো আমাদের বলতো, কিছুই বলে না। লাশটা নিয়ে আইসা আমাদের এই কথাটা জানাইলো ওরা। জান্নাতুল নাইম তার সন্তানদের সঙ্গে খেলাধুলা করতে 2 মাস আগে মরিয়মকে কুমিল্লার বাসায় নিয়ে যান। সেই বাসাতেই দিনের পর দিন নির্যাতনে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার বাবা মায়ের। গত 2 মাস আগে আমার মেয়েটারে নিয়ে গেছে ওনার বাচ্চারে দেখাশোনা করার জন্য। আমি জানি না যে আমার মেয়েটারে নির্যাতন করে এইভাবে মেরে ফেলাইব। তদন্ত না করে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হয়নি পুলিশ। বাচ্চার দেহে তো আপনি দেখছেন আঘাত আছে, আঘাত বোঝা যাচ্ছে, এইটাই তো প্রাথমিক মৃত্যু না। অন্যদিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন জান্নাতুল নাইম। হয়েছিল কি, ও আপনার করতো খাটের নিচে ঢুকে বসে থাকতো, বুঝছেন? খাটের নিচে বলতে কি, আমাদের খাটের এরকম মাথা আছে না, খাটের মাথাটা ওইখানে ও এমনি করে বসে থাকতো। অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। মরিয়মের মৃতদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নোয়াখালীর হাতিয়া উপজেলায় 2004 সালের ধর্ষণ মামলায় এক ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ শামসুদ্দিন খালেদ এ রায় দেন। 2004 সালে উপজেলার শূন্যের চর এলাকায় আসামি ইব্রাহিম এক গৃহবধূর ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ইব্রাহিম ও তার বন্ধু আব্দুল হাশিমকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন ওই নারী। মোট 11 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ এই মামলার রায় হয়। অপর আসামি আব্দুল হাশিমকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
7 মাস 7 দিন পর আবারও শুরু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল। সকালে ঢাকা থেকে কলকাতা এবং চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় দুটি ফ্লাইট। বাংলাদেশ ভারতের মধ্যে এর আগে সবশেষ বিমান চলাচল করে গত 21 মার্চ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতের আগ্রহেই চালু হলো এয়ার বাবল পদ্ধতি, যাতে দুই দেশের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলাচল করবে। বাংলাদেশের 3টি এয়ারলাইন্স 28টি ফ্লাইট এবং ভারতের 5টি এয়ারলাইন্স বাকি 28টি ফ্লাইট পরিচালনা করবে। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের কলকাতা ও চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম দুটি ফ্লাইট। ইউএস বাংলার এই দুই ফ্লাইটের বেশিরভাগ যাত্রী ভারতে যাচ্ছেন চিকিৎসার জন্য। ভারতীয় নাগরিকদেরও কেউ কেউ ফিরছেন দীর্ঘদিন বাংলাদেশে আটকে থাকার পর। অনেকদিন অপেক্ষা করার পর এখানেও আমরা ট্রিটমেন্ট করেছি। ফাইনালি আমরা কলকাতা টাটা মেমোরিয়ালে আমরা যাচ্ছি। করোনার কারণে বন্ধ থাকার কারণে আমরা যাইতে পারি নাই, যার জন্য আমার ওয়াইফ বেশ অসুস্থ ফিল করছে। যে প্রোটেকশন ইনজেকশনটা চলতো ওটা আনাতে পারিনি। ওরাল দিয়েছে কিন্তু ওরালটা আমার বডিতে স্যুট করে নাই তেমন। তো অপারেশনের মধ্যে আমি কিছুটা সময় আটকে ছিলাম ওখানে। তারপরে এসছি এখানে, যখন আসার 2 মাসের মধ্যে আমার যাওয়ার কথা ছিল। তো ফ্লাইট যেহেতু ছিল না, আমি যেতে পারিনি। এখন এয়ার বাবল চালু হওয়াতে যেতে পারছি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানান, আপাতত পর্যটন ভিসা ছাড়া বাংলাদেশের জন্য অন্যান্য সব ভিসাই চালু করা হয়েছে। পর্যটকদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। As I promised, we did regular visas, then we did student visas, visit visas. Everything is now open with the exception of tourist visas. So at least those who need to go urgently can travel now. So hopefully at the earliest, we're working hard on this. কোভিড যে পরিস্থিতি, এটাকে সবাই মাথায় রাখতে হবে, যেন চলাচল করতে যে অথবা যাত্রার সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা আমাদের এয়ারলাইন্সগুলোকে এবং আমাদের বিমানবন্দরগুলোকে আমরা ওইভাবে সাজিয়েছি। করোনার কারণে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত 16 জুন বাংলাদেশ থেকে অল্প কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়। তার আগে 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছিল। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। মেটার প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পানিতে জন্মে বলে নাম তার পানি ফল, খেতেও সুস্বাদু। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী জমিতে জনপ্রিয় হয়ে উঠেছে পানি ফলের চাষ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 দফা বন্যায় বিপর্যস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ আর ইসলামপুরের কৃষকরা খালবিলে জমে থাকা পানিতে চাষ করছেন পানি ফল। পানিতে এই ফলের লতা রোপণ করার 3.5 মাসের মধ্যেই ফল আসে। এই ফল চাষে প্রয়োজন হয় না কোনো সার, কীটনাশক। বিঘা প্রতি খরচ 3 থেকে 4 হাজার আর লাভ 25 থেকে 30 হাজার টাকা। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের 3 শতাধিক কৃষক খাল বিল ডোবায় 74 হেক্টর জমিতে পানি ফল চাষ করছে। অন্য বছরের তুলনায় এবার ফলন কম হলেও দাম বেশি, তাই খুশি চাষিরা। 4 বিঘা জমি আবাদ করছি, দামও খুব ভালো পাইছি, আগের চেয়ে খুবই দাম ভালো পাইছি। এবার ধরে নাই জিনিসটা বেশিও আরাম পাওয়া যায়। চাষিদের পাশাপাশি এই ফল বিক্রি করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। আগে তো কম দামে লাভ কম হতো, কিন্তু এখন একটু লাভ বেশি হয়। কৃষকদের কাছে কিনে জায়গায় জায়গায় পাঠাইতেছি, এতে কৃষকরাও লাভবান, আমরাও লাভবান। স্থানীয় কৃষি বিভাগ বলছে, পানি জমে থাকার কারণে যেসব জমিতে ফসলের চাষ করা যাচ্ছে না, সেখানে এই পানি ফল অনায়াসে লাগানো যেতে পারে। এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিলেন তারা। পানি ফল আবাদটা অনেক লাভজনক, কারণ আমাদের যে জায়গাটা পতিত থাকে, বিশেষ করে যে জায়গাটাতে একবার মাত্র ফসল চাষ করা যায়, সেই জায়গাটাতে মাত্র 1 থেকে 1.5 ফুট গভীর পানিতেই পানি ফল আবাদ করা যায়। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও নিচ্ছে 22টি বিরতি। বিরতির পর যা থাকছে: বিক্ষোভের পরও পদত্যাগ করবেন না থাই প্রধানমন্ত্রী। করোনা আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট।
আবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর। ব্যাপক বিক্ষোভের পরও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা। সাধারণ মানুষের সঙ্গে তার পদত্যাগ চাইছেন বিরোধী দলের নেতারাও। সবার দাবি রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগ। তবে দাবির মুখে বিক্ষোভকারীদের নিয়ে আলোচনায় বসছেন ওচা। কিন্তু বিরোধী দলের চাওয়া মোতাবেক পার্লামেন্ট অধিবেশনে পদত্যাগের দাবি নাকচ করেছেন তিনি। বলেছেন, দেশ যখন সমস্যায় পড়েছে তখন পদত্যাগ করে দায়িত্ব ছেড়ে যাবেন না। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে 2014 সালে ক্ষমতা নিয়েছিলেন প্রায়ুত চান-ওচা। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি দেশটি। জুলাইয়ের মাঝামাঝি থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোর পাশাপাশি রিপাবলিকান ঘাঁটিগুলোতে হানা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সাম্প্রতিক জরিপেও ট্রাম্পের কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। শেষ সপ্তাহের নির্বাচনী প্রচারে পুরো আমেরিকা দাপিয়ে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের জন্য এই নির্বাচন আরেকবার হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন। অন্যদিকে ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তাকে ছুঁড়ে ফেলে আমেরিকানদের গৌরব ফিরিয়ে আনার ঘোষণা বাইডেনের। 46তম এই প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট ফ্যাক্টর হয়ে উঠেছে সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলো, যেখানে নির্ধারিত হয় কে প্রেসিডেন্ট হবেন। বলা হচ্ছে 2020 সালের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইং স্টেটের সংখ্যা 8টি। এসব রাজ্যে ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা 125টি। কোনো প্রার্থীকে জিততে হলে বেশিরভাগ সুইং স্টেটে অবশ্যই জয় পেতে হবে। এ কারণেই শেষ মুহূর্তে প্রার্থীদের জোর তৎপরতা চলছে এসব রাজ্যে। পাশাপাশি সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যেও প্রচারণা চালাচ্ছেন বাইডেন। অন্যদিকে বাইডেনের সঙ্গে ব্যবধান কম আছে এমন সুইং স্টেটে প্রচারণায় জোর দিচ্ছেন ট্রাম্প। 7 days from now we're going to win Nebraska. গতবার জিতেছিলেন এমন 7 রাজ্যেও প্রচারে জোর দিচ্ছেন তিনি। যদিও সাম্প্রতিক জরিপ বলছে এর মধ্যে 6টিতেই এগিয়ে রয়েছেন বাইডেন। Mr. President, more than 1,000 healthcare workers have lost their lives fighting COVID. এবারের নির্বাচনে করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ভয়াবহ ব্যর্থতা, প্রেসিডেন্টের মিথ্যাচার ও বর্ণবাদকে ইস্যু করেছে ডেমোক্র্যাটরা। তাই তো আতঙ্ক বিরাজ করছে রিপাবলিকান শিবিরে। বিভিন্ন জরিপে ট্রাম্পের চেয়ে 12 পয়েন্ট এগিয়ে আছেন বাইডেন। তার পক্ষে প্রচারে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আর ট্রাম্পের সমর্থনে মাঠে নেমেছেন তার স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভানকা ট্রাম্প। I bring a message from my father. America will never be a socialist country. নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাঙালিদের মধ্যেও। নিজ নিজ দলের পক্ষে প্রচার চালাচ্ছেন তারাও। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেঙ্গলি আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের ব্যানারে ট্রাম্প সমর্থকরা সমাবেশ করেন। গ্রেট আমেরিকা গঠনে ট্রাম্পকেই আবার চান রিপাবলিকান সমর্থকরা। আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ যাতে ভবিষ্যতে আরো বেশি পরিমাণে আমেরিকাতে আসতে পারে, তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে এবং আমেরিকার নিরাপত্তা স্বার্থেই আমি ট্রাম্পকে আবার চাই। আগামী 3 নভেম্বর নির্বাচন হলেও এরই মধ্যে প্রায় 7 কোটির মতো ভোটার আগাম ভোট দিয়েছেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খেলার খবর। দিন ঘনিয়ে মাস আর মাস পেরিয়ে বছর। দীর্ঘ অপেক্ষার পর ক্রিকেট থেকে 1 বছরের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে সাকিব আল হাসানের। আগামীকাল আইসিসির এই শাস্তি থেকে মুক্ত হবেন তিনি। একই সাথে শেষ হবে সাকিবের স্থগিত নিষেধাজ্ঞাও। 29 অক্টোবর 2019 বাংলাদেশের ক্রিকেটকে হতবাক করে দেয়া এক দিন। জুয়ারির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে 1 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি। আফসোস, আক্ষেপ আর অপেক্ষার ক্ষণ শেষ। এবার মাঠে সেই চিরচেনা সাকিবকে দেখার পালা। 22 গজে কবে দেখা মিলবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের? উত্তরটা দিন কয়েক আগেই দিয়েছেন বিসিবির সভাপতি। সাকিব 10 তারিখের, আমি যতটুকু লাস্ট ওর সাথে আমার যেটা কথা হচ্ছে 10 তারিখের দিকেই চলে আসছে, এখানে চলে আসবে।
টুর্নামেন্টের আগে তো বটেই, এটা আরও আগেও হতে পারে, মানে লেটেস্ট ছিল তখন আমরা বলেছিলাম কবে শুরু হবে, 15-20 তারিখের দিকে। তো ও 1 সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত। 15 নভেম্বর থেকে 5 দল নিয়ে কর্পোরেট টি-20 টুর্নামেন্ট করার কথা রয়েছে বিসিবির। সাকিবকে পাওয়া যাবে সেই টুর্নামেন্টে। আর এই কারণেই বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এরই মধ্যে টুর্নামেন্টের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। কেনই বা করবে না? সাকিবের অন্তর্ভুক্তি রঙিন করে তুলবে এই টি-20 আসরকে। বাংলাদেশ দলের জন্য সাকিব কি আর সাকিব ছাড়া বাংলাদেশ দল কেমন লাগে, এ নিয়ে নতুন করে বিতর্কের কিছু নেই। তিনি জাতীয় দলের হৃৎপিণ্ড, প্রাণভোমরা কিংবা তার উপস্থিতি উজ্জীবিত করে তোলে দলকে। অনেক বিশেষণেই তাকে অভিহিত করা যায়। তবে এক কথায় সাকিব বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ। নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে ছাড়া 4টি টেস্ট, 3টি ওয়ানডে ও 7টি টি-20 খেলেছে বাংলাদেশ। করোনা না থাকলে এর চেয়েও বেশি ম্যাচ ক্যারিয়ার থেকে বিয়োগ হতো সাকিবের। ক্রিকেটের যুবরাজ সাকিব আল হাসান ফিরছেন। করোনা পরিস্থিতির মধ্যে দেশের ক্রিকেট পাগল মানুষের জন্য এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? এর আগেও বিভিন্ন সময় ইনজুরি কিংবা অন্যান্য কারণে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। মাঠে ফিরে পারফরমেন্সটা ছিল তার মতোই। এবার অবশ্য সময়টা দীর্ঘ, তবে সাকিব বলে কথা। সবার প্রত্যাশা সাকিব আল হাসান তার ফেরাটা নিশ্চয়ই সাকিবের ভঙ্গিতেই করবেন। আগে থেকে আরো স্ট্রং এবং আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো দেশের হয়ে। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবল পরিচালনা সংস্থা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফান্তিনোর শরীরে হালকা উপসর্গ রয়েছে। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। এদিকে ইনফান্তিনোর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে ফিফা, যেখানে আরও বলা হয়েছে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আপাতত সবাই সুস্থ আছেন। 2015 সালে সেপ ব্ল্যাটার বরখাস্ত হওয়ার পর ফিফার এক্সট্রা অর্ডিনারি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। আর 2019 সালে দ্বিতীয় মেয়াদে ফিফার প্রেসিডেন্ট পদে বসেন 50 বছর বয়সী এই সুইস নাগরিক। শেষ করব 6টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। রিমান্ডে হাজী সেলিমের পুত্র ইরফান ও তার দেহরক্ষী, সম্পদের তথ্য নিচ্ছে দুদক। করোনায় আরও 23 জনের মৃত্যু, ফাইজারের টিকা চলতি বছরেই। নির্বাচনের বাকি 6 দিন, ফ্যাক্টর যুক্তরাষ্ট্রের সুইং স্টেট। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। $2 লাখ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার। 7 মাস পর বাংলাদেশ ভারত বিমান যোগাযোগ চালু। বিক্ষোভের পরও পদত্যাগ করবেন না থাই প্রধানমন্ত্রী। করোনা আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।